আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আমার নিয়মিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মাহবুব শাহিন। আজকে আগামী 40 থেকে 45 মিনিট আপনাদের সাথে থাকবো। স্কিনের খুব কমন একটি সমস্যা সোরিয়াসিস, এটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। Psoriasis, it's a common dermatological problem. I am Dr. Mahbub Shaheen, Associate Professor, now working as a Senior Consultant in Aurora Skin and Hair Research Institute. So, আজকে আপনাদের সাথে আমরা সোরিয়াসিসের এই কি পয়েন্টসগুলি নিয়ে আলোচনা করব। আমরা জানি সোরিয়াসিস এটা একটা খুব কমন এন্ড ক্রনিক একটা স্কিন ডিজিজ, যেটা ইনফ্লামেটরি পেপুলোস্কোমাস ডিজিজ। কারণ আমরা জানি স্কিনের অনেকগুলি গ্রুপ অফ ডিজিজ আছে, তার মধ্যে কিছু আছে বুলাস ডিজিজ, কিছু আছে ইনফেকশাস ডিজিজ, কিছু আছে পিগমেন্টারি ডিসঅর্ডার। এরকম করে পেপুলোস্কোমাস একটা গ্রুপ অফ ডিজিজ আছে, যেখানে খুব কমন একটি ডিজিজ হলো সোরিয়াসিস। এছাড়াও লাইকেন প্ল্যানাস, পিটারিসিস রুব্রা পিলারিস, পিটারিসিস রুজিয়া, এগুলি হলো এই গ্রুপের, অর্থাৎ পেপুলোস্কোমাস গ্রুপের অন্যান্য ডিজিজ। তার মধ্যে সোরিয়াসিসটা হলো সবচেয়ে কমন। সো এটাকে আমরা কিভাবে ডিফাইন করব? হলো এটা সাধারণত একটা ইরাইথেমাটাস প্লেক নিয়ে সাধারণত প্রেজেন্ট করে, এবং এই ইরাইথেমাটাস প্লেকটা সাধারণত কাভার থাকে সিলভার স্কেল দিয়ে। ইউজুয়ালি আমাদের বডির যে এক্সটেন্সর সারফেস এন্ড প্রেসার এরিয়া, সেই জায়গাগুলিতে আমরা দেখি এবং মার্জিনটা একদম ক্লিয়ারলি ডিফাইন্ড থাকে, ওয়েল ডিফাইন্ড থাকে, এবং এটা ইনভলভ করে ডিফারেন্ট পার্টস অফ দ্য ইন্টিগুমেন্টারি সিস্টেম। আমরা জানি ইন্টিগুমেন্টারি সিস্টেম সম্পর্কে, দ্যাট ইজ স্কিন, হেয়ার, নেইল এন্ড মিউকাস মেমব্রেন, পার্টিকুলারলি ওরাল মিউকাস, এবং আদার সিস্টেম ক্যান অলসো বি ইনভলভ। It is considered as a multi-system disease. Psoriasis কিন্তু এখন শুধুমাত্র স্কিন ডিজিজ না, এটাকে এখন মাল্টি সিস্টেম ডিজিজ হিসাবে চিন্তা করা হচ্ছে। কারণ এই সোরিয়াসিসের সাথে অনেক সময় দেখা যায় যে মেটাবলিক সিনড্রোম ইনভলভ থাকে। এটিওলজি definitely multifactorial, এবং it is classified as an immune mediated inflammatory disease, and definitely there is genetic factors are involved in the pathogenesis of this disease. স্লাইডটা আজকে খুব স্লো কাজ করছে। প্রিডিসপোজিং ফ্যাক্টর যদি আমরা চিন্তা করি, কিছু কন্ডিশন বা কিছু বিষয়, যে বিষয়গুলি আসলে বা যে জিনিসগুলি এই ডিজিজটাকে অ্যাগ্রাভেট করে, তার মধ্যে এক নম্বর হলো স্ট্রেপ্টোককাল শর্ট থ্রোট, যেটাকে আমরা বলি। এটার কারণে অনেক সময় এই সোরিয়াসিস ফ্লেয়ার হতে পারে বা সোরিয়াসিস অ্যাগ্রাভেট হতে পারে। যদি আমাদের বডির কোনো জায়গায় ইনজুরি হয়, যাদের সোরিয়াসিস আছে তাদের ইনজুরি হলে ইনজুর্ড এরিয়াতে সোরিয়াসিসের স্কিন লেশন, নতুন স্কিন লেশন ডেভেলপ করে, এটাকে আমরা বলি কোয়াবনারাইজেশন। এছাড়া ওবেসিটি, স্মোকিং, এক্সেসিভ অ্যালকোহল, স্ট্রেস এন্ড কিছু মেডিকেশনস আছে। এই মেডিকেশনগুলি যেমন লিথিয়াম, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, অ্যান্টি ফাঙ্গালের মধ্যে টার্বিনাফিন, এই মেডিসিনগুলি অনেক সময় সোরিয়াসিস ডিজিজটাকে ফ্লেয়ার করে। এবং অবশ্যই সিস্টেমিক স্টেরয়েড ইজ এ ভেরি ভেরি ব্যাড ড্রাগ টু অ্যাগ্রাভেট দ্য ডিজিজ। স্ট্রেস, তার মধ্যে অন্যতম প্রধান একটি প্রিডিসপোজিং ফ্যাক্টর হলো স্ট্রেস। অর্থাৎ সোরিয়াসিসের পেশেন্ট যদি খুব স্ট্রেসফুল কন্ডিশনে থাকে, তাহলে খুব সহজেই দেখা যায় তার ডিজিজটা ফ্লেয়ার হয়, অ্যাগ্রাভেট করে। সেজন্য এই ধরনের পেশেন্টদেরকে আমরা স্পেসিফিক ট্রিটমেন্ট দেওয়ার পাশাপাশি অবশ্যই অ্যাংজিওলাইটিং আমাদেরকে অ্যাডভাইস করতে হবে, অর্থাৎ পেশেন্টকে সবসময় কাম এন্ড কুল, রিল্যাক্স রাখার জন্য আমাদের চেষ্টা করতে হবে। ওরাল মেডিকেশন, যেটা আমরা বললাম, অ্যান্টি ম্যালেরিয়াল, অ্যান্টি হাইপারটেনসিভের মধ্যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বিটা ব্লকার, এসি ইনহিবিটর, অ্যান্টি ফাঙ্গালের মধ্যে টার্বিনাফিন, এনএসআইডস, অ্যান্টি ডিপ্রেসেন্ট। সো এই ড্রাগগুলি আমরা যেহেতু খুব কমনলি রুটিনলি ব্যবহার করি, সোরিয়াসিসের পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটু সাবধান হতে হবে এবং একটু খেয়াল করতে হবে এই ওষুধগুলি প্রেসক্রাইব করার সময়। কারণ এই ওষুধগুলি যদি ওই রোগীদেরকে আমরা দেই, তাহলে সোরিয়াসিস অ্যাগ্রাভেট হবে। সুতরাং কোনো সোরিয়াসিসের পেশেন্ট আমাদের কাছে যদি অন্য কোনো সমস্যা নিয়ে আসে, তাহলে অবশ্যই এই মেডিসিনগুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে।
Smoking and obesity. These are the two very important predisposing factors for psoriasis. So psoriasis পেশেন্টদেরকে অবশ্যই আমাদের কাউন্সেলিং করতে হবে এবং অবশ্যই তাদেরকে স্মোকিং এর জন্য প্রহিবিট করতে হবে এবং তাদের যদি ওভারওয়েট থাকে ডেফিনেটলি এই ওভারওয়েটকে ম্যানেজ করার জন্য আমাদের যা প্রয়োজন, যে ধরনের অ্যাডভাইস প্রয়োজন সেটা আমাদের দিতে হবে। So these are the predisposing factors. এবং definitely alcohol. Alcohol is another important predisposing factor for psoriasis. Streptococcal throat infection I have already mentioned. So epidemiology, what epidemiology says regarding the psoriasis. Psoriasis এর রেঞ্জ বিভিন্ন এরিয়া ভিত্তিক, অর্থাৎ সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চল ভিত্তিক, এলাকা ভিত্তিক যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যায় যে এটার প্রিভিলেন্স 0.09% to 11.4% অলমোস্ট। তো আমাদের দেশে এখন পর্যন্ত খুব বেশি স্টাডি হয়নি, তবে সাধারণত কমন ডিজিজ, যেহেতু আমরা পসোরিয়াসিসকে একটা কমন ডিজিজ বলছি, কমন ডিজিজগুলি সাধারণত আমরা জানি। যদি তার টোটাল পপুলেশনের প্রিভিলেন্স 1 to 2% হয় তাহলে এটাকে আমরা কমন ডিজিজ বলি, এবং পসোরিয়াসিস ইজ ডেফিনেটলি কমন ডিজিজ। আমাদের দেশেও এটার প্রিভিলেন্স অনেকটা ওই রকম, অ্যান্ড ইকুয়ালি অ্যাফেক্টস বোথ মেল অ্যান্ড ফিমেল, এবং এটা যে কোনো বয়সে শুরু হতে পারে। আইডিয়াল এজ হলো 15 থেকে 25 এবং 50 থেকে 60, এই দুইটা এক্সট্রিম এজ গ্রুপ। এটাকে বাইমোডাল ডিজিজ বলা হয়, অর্থাৎ আমাদের লাইফ সাইকেলের দুইটা নির্দিষ্ট সময়ে এটা পিক ইনসিডেন্স থাকে। সো একটা ইয়াং এজ 15 to 25 আর একটু এল্ডারলি 50 to 60 ইয়ার্স। সো এই দুইটা সময়ের মধ্যে পসোরিয়াসিসের প্রিভিলেন্সটা আমরা বেশি পাই। Pathogenesis, the disease starts as an activation of T lymphocyte with an unknown antigen or gene product. So T cell activation depends on its binding with the antigen presenting cell, and after the activation of T cell, অর্থাৎ এই যে T cellটা, T cell activate হওয়ার পরে এখানে অনেকগুলি সাইটোকাইন রিলিজ করে। সাইটোকাইনগুলি আমরা দেখতে পাচ্ছি ইন্টারলিউকিন 6, 8, 12, 17, 23 and TNF alpha। এই যে সাইটোকাইনসগুলি, এই সাইটোকাইনসগুলি অ্যাকচুয়ালি ডিজিজ প্রসেসটাকে কন্ট্রোল করে। সো এখানে আলটিমেটলি কি হয়? আলটিমেটলি বেসিক যে প্রবলেমটা সেটা হলো ক্যারাটিনোসাইটের হাইপার প্রলিফারেশন। আমরা জানি স্কিনের যে এপিডার্মিসের যে মূল সেল 80 to 90% সেলই হলো ক্যারাটিনোসাইট। এই ক্যারাটিনোসাইটের হাইপার প্রলিফারেশন হয়, যেখানে এই ক্যারাটিনোসাইটের প্রলিফারেশন হওয়ার জন্য মিনিমাম 25 to 28 ডেজ দরকার। সেখানে দেখা যায় যে এটা 2 থেকে 3 দিনের মধ্যেই এই ক্যারাটিনোসাইটের প্রলিফারেশন হয়ে যায়। এই যে দীর্ঘ সময় যেটা হওয়ার কথা সেটা যে অল্প সময় হয়, এতে করে কি হয়, এই ক্যারাটিনোসাইটগুলি লেয়ার বাই লেয়ার জমা হয় এবং এখানে স্কেলিং হয়, যেটা আমরা ক্লিনিক্যালি দেখি পেশেন্টের ক্ষেত্রে, এবং নিউট্রোফিলের মাইগ্রেশন হয় এবং এখানে পটেনশিয়েশন অফ দ্য টি হেল্পার 1 সেল and angiogenesis, upregulation of adhesion molecules and epidermal hyperplasia। এই যে বিষয়গুলি, এই চেঞ্জগুলি বেসিক্যালি হচ্ছে। তো আমরা যদি এখানে একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে এনভায়রনমেন্টাল যে ট্রিগার ফ্যাক্টর বললাম অথবা জেনেটিক সাসেপ্টিবিলিটি বললাম, এই বিষয়গুলি খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। এতে করে যেটা হয়, ক্যারাটিনোসাইটের ইনজুরি হয়, অ্যান্টিজেন প্রেজেন্টেশন হয় এবং আলটিমেটলি সাইটোকাইনস গুলি, প্রো ইনফ্লামেটরি যে সাইটোকাইনস আছে সেগুলি রিলিজ হয়। রিলিজ হলে আলটিমেটলি টি সেল অ্যাক্টিভেশন, এবং ফাইনালি দেখা যায় যে আলটিমেটলি যেটা আমরা বললাম যে এপিডার্মাল যে ক্যারাটিনোসাইট, সেই ক্যারাটিনোসাইটের হাইপার প্রলিফারেশন হবে একদিক দিয়ে, একদিক দিয়ে ইনহিবিট প্রোডাকশন অফ দ্য বিটা ডিফেন্সিন CXC কেমোকাইনস, এবং ফাইনালি আমাদের এই যে ক্লিনিক্যাল ফিচার্স বা সাইন সিম্পটম গুলি ডেভেলপ করে। So basically this is the basic pathophysiology, though exact mechanism is yet to be known. So আমরা এখন যদি দেখি যে psoriasis পেশেন্ট আমাদের কাছে কিভাবে প্রেজেন্ট করে। সাধারণত আমরা আমাদের চেম্বারে যখন দেখি একটা psoriasis পেশেন্ট যখন আসে, সে ক্লাসিক্যাল প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে অথবা অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন নিয়েও আসতে পারে। ক্লাসিক্যাল প্রেজেন্টেশনের ক্ষেত্রে সাধারণত দেখা যায়
তাদের যে ইরাইথেমাটাস যে প্লেক যেগুলি কাভার্ড বাই সিলভারি স্কেল, সেই লেশনগুলি সাধারণত প্রেসার এরিয়াতে থাকে। আমরা যদি একটু দেখাই এক্সটেন্সর সারফেস, এই যে এলবো এবং এই যে স্যাক্রাল এরিয়া, দিস ইজ এ ভেরি কমন সাইট। সোরিয়াসিসের পেশেন্টের অবশ্যই স্যাক্রাল এরিয়া আমাদের এক্সামিন করা উচিত। অনেক সময় দেখা যায় একটা সোরিয়াসিসের পেশেন্ট শুধুমাত্র তার ডরসাল সারফেস অফ দ্য হ্যান্ড আসে, স্কেলিং নিয়ে আসে। অনেক সময় দেখা যায় শুধুমাত্র এলবোতে স্কেলিং নিয়ে আসে, অনেক সময় নিতে স্কেলিং নিয়ে আসে, ছোট্ট একটা দুইটা জায়গায়। অনেক সময় দেখা যায় যে ডরসাল সারফেস অফ দা ফুটেও অনেক সময় স্কেলিং নিয়ে আসে। যদি আমাদের সন্দেহ হয় ক্লিনিক্যালি, অবশ্যই আমরা যদি একটু স্যাক্রাল এরিয়াটা চেক করি, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা স্যাক্রাল এরিয়ার ইনভলভমেন্ট পাই। এছাড়া আদার যে এক্সটেন্সর সারফেস আছে, আমরা জানি এক্সটেন্সর সারফেস গুলি কমনলি ইনভলভ হয়। এবং যে কোনো ডার্মাটোলজিক্যাল ডিজিজ এক্সামিনেশনের জন্য অবশ্যই আমরা স্কিনের আমাদের ইন্টিগ্রেটেড সিস্টেমের যে পার্ট গুলি আছে, স্কিন ছাড়াও যে আমাদের হেয়ার আছে, নেইল আছে এবং মিউকাস মেমব্রেন, পার্টিকুলারলি ওরাল মিউকাস, এই জিনিসগুলি কিন্তু আমাদেরকে অবশ্যই এক্সামিন করে দেখতে হবে। সো ক্লাসিক্যাল সোরিয়াসিসের প্রেজেন্টেশন জাস্ট লাইক দ্যাট। এখন আমরা যদি সোরিয়াসিসের আদার যে ভেরিয়েন্ট গুলি আছে, আদার ভেরিয়েন্ট গুলি যদি আমরা একটু দেখি, আদার ভেরিয়েন্টের মধ্যে আমরা যেটা পাই এবং যেটাকে আমরা খুব সিভিয়ার ফর্ম বলি, সেই সিভিয়ার ফর্মের মধ্যে এটার নাম হলো ইরাইথ্রোডার্মিক সোরিয়াসিস, অর্থাৎ সোরিয়াসিস ইন ইরাইথ্রোডার্মিক ফর্ম। এটাকে আমরা ডার্মাটোলজিক্যাল ইমার্জেন্সি বলছি। যদিও আপনারা অনেকেই হয়তো মনে করেন যে ডার্মাটোলজিতে আসলে তেমন কোনো ইমার্জেন্সি নাই, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমার ডার্মাটোলজিতে অনেক ইমার্জেন্সি আছে এবং সেই ইমার্জেন্সির মধ্যে এই ইরাইথ্রোডার্মা হলো একটা অন্যতম, দ্যাট ইজ কমন ডার্মাটোলজিক্যাল ইমার্জেন্সি। এখানে যেটা হয় আসলে পেশেন্টের বডি সারফেস এরিয়ার অলমোস্ট 80%, ইভেন মোর দেন দ্যাট ইনভলভমেন্ট হয়। এবং ইনভলভমেন্টটা কিভাবে হয়, তাদের স্কেলিং থাকে, তাদের ইচিং থাকে, হোল বডিতে ইরাইথেমা থাকে এবং পেশেন্ট, এই ধরনের পেশেন্টের চিলিং হয়, একটু ফিভারিশ ভাব হয়, তাদের অ্যাঙ্কেলে অনেক সময় ইডিমা দেখা যায় এবং কখনো কখনো তাদের ডায়রিয়া দেখা যায়, যেটাকে ডার্মাটোলজিক্যাল এন্টেরোপ্যাথি আমরা বলে থাকি। সো এই ধরনের ফাইন্ডিংস গুলি সাধারণত থাকে এবং যেহেতু স্কেলিং হয়, হিউজ স্কেলিং হয়, অলমোস্ট মোর দেন 80% বডি সারফেস এরিয়ার স্কেলিংটা হয়, সেই জন্য স্কেলিং হওয়া মানে কি, স্কেলিং হওয়া হলো স্কিনের যে স্ট্র্যাটাম কর্নিয়ামের ম্যাক্সিমাম অংশটা কিন্তু স্ল্যাপ আউট হয়ে যায়। স্ট্র্যাটাম কর্নিয়াম আপনারা জানেন যে মোস্টলি মেড আপ অফ প্রোটিন, ক্যারাটিন প্রোটিন। সো এই প্রোটিন, এক্সেসিভ প্রোটিন লস হওয়ার জন্য যে চেঞ্জগুলি হয়, তার মধ্যে হাইপোপ্রোটিনিমিয়া হয়। হাইপোপ্রোটিনিমিয়া হলে আপনারা জানেন প্রেশার ডিফারেন্সের জন্য ইডিমা ডেভেলপ করবে, হাইপার ডাইনামিক সার্কুলেশন হয়ে যায় অ্যাজ এ রেজাল্ট হাইপোথার্মিয়ার জন্য, এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় যেহেতু ফ্লুইড লস হয়। শুধুমাত্র এখানে যে স্কেলিং হয়ে প্রোটিন লস হচ্ছে তা না, যখন তার এপিডার্মাল যে বেরিয়ার, যেটা আমাদের বডির যে ব্যালেন্সটাকে মেনটেন করে, ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেনেন্সে ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে স্কিন। যখন স্কিনের এই যে নর্মাল অ্যাক্টিভিটি ডিসরাপ্ট হয়, তখন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, তাদের টেম্পারেচার হাইপোথার্মিয়া হবে, সো ফ্লুইড লস হবে, অ্যাজ এ রেজাল্ট হাইপোভলিউমিয়া হবে। প্রোটিন লসের জন্য ইডিমা ডেভেলপ করছে হাইপোপ্রোটিনিমিয়ার জন্য। সো এই চেঞ্জগুলি সাধারণত ইরাইথ্রোডার্মিক পেশেন্টের ক্ষেত্রে আমরা পাচ্ছি। সুতরাং এই ধরনের পেশেন্টকে অবশ্যই হসপিটালে রেখে তাদেরকে ম্যানেজ করতে হবে, আদারওয়াইজ যে কোনো সময় পেশেন্ট কিন্তু শকে চলে যেতে পারে এবং এক্সপায়ার করতে পারে। সো অ্যানাদার ভেরিয়েন্ট অফ সোরিয়াসিস আমরা যদি দেখি, দিস ইজ পাস্টুলার সোরিয়াসিস। এই ধরনের পেশেন্ট খুব বেশি দেখা যায় বলবো না, তবে এই ধরনের পেশেন্ট যখন আসে অনেক সময় নন ডার্মাটোলজিস্ট স্পেশালিস্ট অনেক সময় দেখে মনে করতে পারে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, পুজ হয়েছে, পাস হয়েছে, যে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। এখানে আসলে অ্যান্টিবায়োটিক কোনো রোল নাই, বিকজ দিস ইজ স্টেরাইল পাস, এখানে কোনো বেসিক্যালি কোনো ইনফেকশন নাই। দিস ইজ পাস্টুলার সোরিয়াসিস। এখানে নিউট্রোফিলিক ইনফিল্ট্রেশন আছে, বাট দেয়ার ইজ নো অর্গানিজম। সো দ্যাটস ওয়াই এখানে আসলে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই। এই ধরনের কেসে সাধারণত আমরা ড্রাগ অফ চয়েস হিসেবে যেটা দেই সেটা হলো রেটিনয়েডস। এসিট্রেটিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস, যেটা দিলে খুব ড্রামাটিক্যালি এই পেশেন্টগুলি ইমপ্রুভ করে যায়। এন্ড পাস্টুলার সোরিয়াসিস ইজ অলসো এ কমপ্লিকেশনস, পার্টিকুলারলি সোরিয়াসিস রোগীদেরকে যদি আমরা ভুলক্রমে সিস্টেমিক স্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট করি, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। সুতরাং সোরিয়াসিস রোগীদেরকে কখনোই সিস্টেমিক স্টেরয়েড ব্যবহার করা উচিত না।
এবং এটা ডেঞ্জারাস, অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড। সো এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। শুধু সোরিয়াসিসের ক্ষেত্রে না, ডার্মাটোলজিতে যে কোনো ক্ষেত্রেই আমরা স্টেরয়েড ব্যবহারের ক্ষেত্রে খুব সতর্ক থাকবো, কারণ স্টেরয়েড আমরা জানি এটা লাইফ সেভিং ড্রাগ। সুতরাং যত্রতত্র স্টেরয়েড ইউজ করলে ডেফিনেটলি এটার অ্যাডভার্স ইফেক্ট গুলি আমাদেরকে ফেস করতে হবে। এই ধরনের পেশেন্ট অনেক সময় আমরা পাই, এবং এই ধরনের পেশেন্ট যদি আপনারা দেখেন, দেখে মনে হতে পারে যে এটা হয়তো ফাঙ্গাল ইনফেকশন হয়েছে নেলের মধ্যে বা ইনফেকশন হয়েছে, দেখে মনে হয়। কারণ নেইলের মধ্যে খুব কমনলি যে ডিজিজটা আমরা পাই ওনাইকোমাইকোসিস, ফাঙ্গাল ইনফেকশন। সো এটা দেখে অনেকটা ওরকম মনে হতে পারে, কিন্তু বাট দিস ইজ নট ওনাইকোমাইকোসিস, দিস ইজ ওয়ান টাইপ অফ পাস্কুলার সোরিয়াসিস। এটাকে বলা হয় অ্যাক্রোডার্মাটাইটিস কন্টিনিউয়া অফ হেলোপি। সো এই যে লোকালাইজ পাস্কুলার সোরিয়াসিস, এই ধরনের পেশেন্টদেরকেও কিন্তু আমরা যদি অ্যাকর্ডিং টু ডিজিজ যদি আমরা স্পেসিফিক ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করি, ভালো হয়ে যায়। বিশেষ করে এসিট্রেটিন ইজ এ ভেরি গুড ড্রাগ ফর দিস টাইপ অফ পেশেন্টস। সো ইম্পর্টেন্ট থিং ইজ ডায়াগনোসিস। Psoriatic arthritis, it is another very common presentation of psoriatic patient. Psoriatic arthritis বিশেষ করে হ্যান্ড ইনভলভমেন্ট হয়, আমরা জানি। তো এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে অনেক সময় পেশেন্ট আমাদের কাছে আসতে পারে। তো সাধারণত সোরিয়াসিস যেহেতু একটা মাল্টি সিস্টেম ডিজিজ, সুতরাং কখনো কখনো আমাদের কিন্তু এই ধরনের পেশেন্ট ম্যানেজ করার জন্য মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে যেতে হয়। হ্যাঁ, এই ধরনের কেসে আমরা অনেক সময় পেশেন্টের বেটারমেন্টের জন্য, পেশেন্টের বেনিফিটের জন্য আমরা অনেক সময় অ্যাডভাইস করি রিউমাটোলজিক্যাল কনসালটেশনের জন্য। Another variant of psoriasis যদি আমরা দেখাই, সেটা হলো পামোপ্লান্টার সোরিয়াসিস। এই পামোপ্লান্টার সোরিয়াসিস এটাও কিন্তু খুব কমন। এই ধরনের পেশেন্ট প্রায় আপনারা পেয়ে থাকবেন, দেখলে মনে হতে পারে যে এটা একজিমা হতে পারে। এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে রোগীরা যদি আসে, একজিমার পাশাপাশি আমরা সোরিয়াসিসটা আমাদের মাথায় রাখবো। এছাড়াও আরো কিছু ডিজিজ আছে, পিআরপি, লাইকেন প্ল্যানাস, ডার্মাটোফাইট বা ফাঙ্গাল ইনফেকশন। সো এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ডায়াগনোসিস কনফার্ম হয়ে চিকিৎসা দিতে হবে। সো পামোপ্লান্টার সোরিয়াসিস পেশেন্টের সাধারণত পাম সোল বাইল্যাটারালি ইনভলভমেন্ট নিয়ে আসে, এবং এই ধরনের পেশেন্টদের সাধারণত খুব বেশি কমপ্লেন থাকে না, কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা, তারা তাদের যে ডেইলি অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিসে হ্যাম্পার্ড হয়। তারা তাদের স্বাভাবিক কাজকর্ম করতে বাধাপ্রাপ্ত হন, অস্বস্তিতে থাকেন, এবং অনেক সময় সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে ডেফিনেটলি পেইন, ইচিং এই ধরনের সমস্যা হতে পারে। সো এই ধরনের পেশেন্টদেরকে কিন্তু খুব দ্রুত আমাদের চিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে। যখন নেইল ইনভলভমেন্ট হয় সোরিয়াসিসের পেশেন্টের, এই ফাইন্ডিংস গুলি যদি আমরা একটু খেয়াল করি, লেফট সাইডের আমরা যদি পিকচারটা দেখাই, এই যে ফাইন্ডিংসটা, এখানে একটা নেইল চেঞ্জ দেখা যাচ্ছে, এটাকে আমরা বলি অয়েল স্পট। সো নেইল চেঞ্জেস ইন সোরিয়াসিস, ক্যারেক্টারিস্টিক চেঞ্জেস ইন দ্য নেইল ইন সোরিয়াসিস হলো অয়েল স্পট। সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য আমাদেরকে এটা যদি আমরা দেখি, দিস ইজ ক্যারেক্টারিস্টিক্স। এছাড়াও ডিস্ট্রপি থাকে। আমরা যদি রাইট সাইডে দেখি, পিটিং আছে ছোট ছোট, খুব ছোট ছোট, অনেক সময় এই জায়গাটা যদি দেখি, পিটিং, নেইল পিটিং আছে। সো নেইল পিটিং আর অন্যান্য ডিজিজে থাকে। আর সাব আঙ্গুয়াল হাইপার ক্যারাটোসিস, এটাকে আমরা সাব আঙ্গুয়াল হাইপার ক্যারাটোসিস বলতে পারি। সো নেইল পিটিং, সাব আঙ্গুয়াল হাইপার ক্যারাটোসিস, অয়েল স্পট, all these are the features of psoriatic nail.
সো যেটা আমরা বলছিলাম, ওরাল মিউকোসার যদি ইনভলভমেন্ট আমরা দেখি, বিশেষ করে সোরিয়াসিসের পেশেন্টের, সাধারণত আমরা দেখবো যে এই প্যাটার্নের, এটাকে আমরা জিওগ্রাফিক প্যাটার্ন বলি বা জিওগ্রাফিক টাং বলি। সোরিয়াসিসের পেশেন্টের ওরাল মিউকোসা আমরা যদি এক্সামিন করি, জিওগ্রাফিক টাং আমরা পেতে পারি কখনো কখনো। সরি, আসলে নেটের সমস্যা হচ্ছে, নেটের প্রবলেমের জন্য
দুঃখিত আসলে টেকনিক্যাল প্রবলেমের জন্য। আমরা তাহলে নেল সোরিয়াসিস পর্যন্ত আলোচনা করেছিলাম। এখন আমরা যাব সোরিয়াসিস যদি স্কাল্পে ইনভলভমেন্ট হয় এটা দেখতে কেমন হয় সেটা আমরা একটু দেখাবো। স্কাল্পে সাধারণত দেখা যায় যে হেয়ারের যে মার্জিন বা হেয়ার লাইন আছে, এই যে হেয়ার লাইনটাকে আসলে ক্রস করে এটা চলে আসছে এবং এখানে একটা ক্লাসিক্যাল প্রেজেন্টেশন, সিলভার স্কেল আছে, ইরাইথেমাটাস বেস। সুতরাং এই ধরনের ইনভলভমেন্ট অনেক সময় পেশেন্টদের শুধুমাত্র স্কাল্পে হতে পারে। দেখা গেল শরীরের আর কোথাও নেই, শুধু স্কাল্পে ইনভলভমেন্ট হয়েছে, এটাকে আমরা সাধারণত স্কাল্প সোরিয়াসিস বলি। অথবা ইন জেনারেল সোরিয়াসিসের অ্যাজ এ পার্ট হিসাবে অনেক সময় স্কাল্প ইনভলভমেন্ট হতে পারে। গাটের সোরিয়াসিস যদি আমরা দেখি, এই যে আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি, ছোট ছোট এই যে ছোট ছোট যে লেশন গুলি আছে, এগুলি অনেকটা গাটেড মিনস হলো রেইনড্রপ, হ্যাঁ, বৃষ্টির ফোঁটার মতো। এই লেশন গুলি সাধারণত ট্রাঙ্কে বেশি হয়, এক্সট্রিমিটিতেও হতে পারে। সাধারণত আমরা যদি সন্দেহ করি যে ইট মে বি কেস অফ গাটেড সোরিয়াসিস, আমরা যদি জাস্ট একটা স্লাইড দিয়ে আমরা যদি অসপিস সাইনটা টেস্ট করি, দেখা যায় যে এখানে স্কেলিং আসে এবং সিলভারি স্কেল, যেটা সিলভারি স্কেলটা অনেক সময় আমরা দেখতে পাই এবং নিশ্চয়ই আমরা ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আমরা বায়োপসি করব। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যদি আমরা চিন্তা করি, তো বেসিক্যালি সোরিয়াসিসের পেশেন্ট আমাদের কাছে আসলে যে কয়েকটা প্রেজেন্টেশন আমরা দেখালাম, এটা শুধু স্কাল্প সোরিয়াসিস হিসাবে আসতে পারে, ক্লাসিক্যাল সোরিয়াসিস হিসাবে আসতে পারে, ইরাইথ্রোডার্মা নিয়ে আসতে পারে, পাস্টুলার সোরিয়াসিস হিসাবে আসতে পারে, নেইল ইনভলভমেন্ট নিয়ে শুধু আসতে পারে, ওরাল মিউকুসা ইনভলভমেন্ট নিয়ে আসতে পারে, এই ধরনের রেইনড্রপ বা গাটেড প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে, আর্থ্রাইটিক সোরিয়াটিক আর্থ্রাইটিস, জয়েন্ট ডিফর্মিটি নিয়ে আসতে পারে। সো সোরিয়াসিসের পেশেন্ট কিন্তু বিভিন্ন ভাবে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে, সবসময় যে ক্লাসিক্যাল প্রেজেন্টেশন হবে নট লাইক দ্যাট। সেই জন্য সোরিয়াসিসের পেশেন্টের সব ধরনের প্রেজেন্টেশন আমাদেরকে একটু জানতে হবে এবং এই প্রেজেন্টেশন গুলি যদি বা এই ফিচার গুলি যদি আমরা জানি, তাহলে আশা করছি ক্লিনিক্যালি সোরিয়াসিসকে আমরা মিস করবো না। সোরিয়াসিসের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসাবে আমরা যদি চিন্তা করি, পিটারিয়াসিস রুব্রা পিলারিস, লাইকেন প্লেনাস, এক্সিমা, পিটারিয়াসিস রোজিয়া, মাইকোসিস ফাঙ্গোইডিস, সিফিলিস, সাবকর্নিয়াল পাস্টুলার ডার্মাটোসিস, দিস আর দ্য আদার পেপুলোস্কোমাস ডিজিজ as well as some infectious disease, syphilis, as you know, mycosis fungoides, এটা cutaneous malignancy. সো এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলি অনেক সময় সোরিয়াসিসের সাথে মিমিক করে, অর্থাৎ এই ধরনের ডিজিজ গুলি অনেক সময় সোরিয়াসিসের মতো মনে হয়। তো সেই জন্য আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। আমরা যদি একটু দেখি পিআরপি বা পিটারিয়াসিস রুব্রা পিলারিসের পেশেন্ট কিভাবে আমাদের কাছে প্রেজেন্ট করে, এই লেফট সাইড যদি আমরা খেয়াল করি, চারটা ছবি হলো পিআরপির ছবি এবং এখানে যদি দেখি একটু ফায়ারি রেড কালার। আমরা যদি এখানে ইরাইথেমাটা দেখি, ইরাইথেমাটাকে অনেকটা ফায়ারি রেড কালারের সাথে ম্যাচ মিলাতে পারি এবং এখানে যদি দেখি এইগুলি হলো সব স্কিন লেশন, ডিজিজ পার্ট, এগুলি হলো নর্মাল স্কিন। এই যে ডিজিজের ফাঁকে ফাঁকে যে নর্মাল স্কিন, এটাকে বলা হয় আইলেটস অফ নর্মাল স্কিন। এই আইলেটস অফ নর্মাল স্কিন ইজ এ ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ পিটারিয়াসিস রুব্রা পিলারিস। সাথে অবশ্যই এই যে ফায়ারি রেড কালারের ইনভলভমেন্ট থাকে, সোরিয়াসিসের সাথে খুব ক্লোজলি মিমিক করে। সোরিয়াসিসে আমরা যেটা বললাম যে আমরা ক্লাসিক্যাল প্রেজেন্টেশন দেখে সোরিয়াসিস বুঝি। আমরা রাইট সাইড যে ফটোগ্রাফ, দিস ইজ ক্লাসিক্যাল সোরিয়াসিস। এখানে প্রেসার এরিয়াতে দেখলাম, স্যাক্রাল এরিয়াতে ইনভলভমেন্ট আছে। সো এই পিআরপি অনেক সময় সোরিয়াসিসের সাথে আমাদের কনফিউশন তৈরি করতে পারে, ডিফারেন্সিয়াল হিসাবে এটা আসবে। এটা যদি খেয়াল করি, রাইট সাইডের এটা হলো গাটেড সোরিয়াসিস, যেটা কিছুক্ষণ আগে আমরা দেখালাম, আর লেফট সাইডেরটাও দেখতে কিন্তু গাটেড সোরিয়াসিসের মতো, বাট দিস ইজ নট গাটেড সোরিয়াসিস, এটা হলো পিটারিয়াসিস রোজিয়া। কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব? পিটারিয়াসিস রোজিয়া গাটেড সোরিয়াসিস লেশনগুলি অনেকটা কাছাকাছি। যদি আমরা খুব ভালোভাবে খেয়াল করি, এখানে একটা লেশন আমরা একটু মার্ক করেছি, এই লেশনটাকে আমরা বলি হলো মাদার প্যাচ বা হেরাল্ড প্যাচ। সবগুলি লেশন একই রকম কাছাকাছি, কিন্তু এই লেশনটা একটু ডিফারেন্ট, বড়, এই জন্য এটাকে বলা হেরাল্ড প্যাচ বা মাদার প্যাচ। এই লেশনটা সবার আগে আসে, এরপরে আস্তে আস্তে এই ছোট ছোট লেশনগুলি আসে এবং এখানে কিছু ফিচার্স পাওয়া যায়, সাইন পাওয়া যায়, যার মধ্যে হ্যাঙ্গিং কার্টেন সাইন একটা সাইন। এগুলি আসলে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলে অনেক সময় বোঝা যায়। এবং এই পিটারিয়াসিস রোজিয়া সাধারণত একটু সিজনাল ভেরিয়েশনের সময় হয়। আর পিটারিয়াসিস রোজিয়ার ক্ষেত্রে আমরা এই যে মাদার প্যাচ বা হেরাল্ড প্যাচ আমরা সবসময় পাই।
যদিও দুইটার ক্ষেত্রে থ্রট ইনফেকশনের হিস্ট্রি থাকে, সিমিলারিটিস বলতেছি, প্রেজেন্টেশনে দুইটাই ট্রাঙ্কে ইনভলভমেন্ট হয়, লেশনগুলিও দেখতে কাছাকাছি। সো ডিফারেন্সিয়েট করার জন্য ক্লিনিক্যালি আমরা মাদার প্যাচ বা হেরাল প্যাচ দেখবো, যেটা পিটারিসিস রোজিয়াতে পাওয়া যায়, গাটের সোরিয়াসিসে পাওয়া যায় না। আর পিটারিসিস রোজিয়ার লেশনগুলি ডিস্ট্রিবিউশন হবে ইনভার্টেড ক্রিসমাস ট্রি প্যাটার্ন। ক্রিসমাস ট্রিটাকে যদি আমরা ইনভার্ট করি, সেটা যেরকম প্রেজেন্টেশন ডিস্ট্রিবিউশন, সেই রকম ডিস্ট্রিবিউশন আমরা পিটারিসিস রোজিয়ার লেশনগুলিকে পাই। আর গাটের সোরিয়াসিস এরকম ক্লাসিক্যাল বা টিপিক্যাল কোনো প্রেজেন্টেশন নাই। So this pityriasis rosea is a very close differential diagnosis of Gardner psoriasis. আমরা যদি নেক্সট ডিডি দেখি, রাইট সাইডে হলো এই যে পামার সোরিয়াসিস, হাতের ইনভলভমেন্ট। আর এখানে যদি একটু খেয়াল করি, এখানে ফ্লেক্সোরাল সারফেসে ইনভলভমেন্ট আছে, ছোট ছোট কিছু পেপিউল। এই পেপিউল গুলিকে আমরা ফ্লেক্সোরাল ইনভলভমেন্ট দেখছি এবং এগুলিতে প্রচন্ড ইচিং হয়। হ্যাঁ, এরকম যদি ছোট পেপিউলার লেশন থাকে এবং একটু যদি ভালো করে খেয়াল করি, বিশেষ করে ফ্রেশ লেশন হলে ভায়োলেশিয়াস কালার, একটু ভায়োলেট কালার আমরা দেখতে পাই। এবং ম্যাগনিফাইং গ্লাস দিয়ে অনেক সময় এখানে আমরা উইকহ্যাম স্ট্রায়া বলে একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স আছে, এটা আমরা লাইকেন প্ল্যানাসে পাই। সো সোরিয়াসিসের সাথে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। অনেক সময় এই লাইকেন প্ল্যানাস সোরিয়াসিস মিমিক করতে পারে। তবে এইখানে ফ্লেক্সোরাল সারফেসে যে লেশন, যেটা লাইকেন প্ল্যানাসে পাওয়া যায়, সোরিয়াসিসের লেশনগুলি কিন্তু সাধারণত ফ্লেক্সোরাল হয় না, এটা হয় এক্সটেন্সোরাল সারফেস। সুতরাং এই সাইট অফ ইনভলভমেন্ট দিয়েও কিন্তু আমরা অনেক সময় বলতে পারি যেটা সোরিয়াসিস হতে পারে না, এটা লাইকেন প্ল্যানাস হতে পারে। সো ল্যাবরেটরি ওয়ার্কআপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ যে কোনো ডিজিজ আমরা যদি ডায়াগনোসিস কনফার্ম না করি, বিশেষ করে এই ধরনের ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, তাহলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ। কারণ এটা যদি সোরিয়াসিস হয়, আপনারা জানেন সোরিয়াসিস এ কমন ডিজিজ, ইট ইজ এ ক্রনিক ডিজিজ, ইট ইজ নট এ কিউরেবল ডিজিজ, ইট ইজ এ কন্ট্রোলেবল ডিজিজ। সো এই ধরনের ডিজিজ ডায়াগনোসিস কনফার্মেশনটা খুব জরুরি, কারণ এখানে অনেক সময় আমাদেরকে ডিজিজ মডিফাইং ড্রাগ, সাইটোটক্সিক ড্রাগ ব্যবহার করতে হয়। So skin biopsy for histopathology is a very important investigations regarding the diagnosis. সাধারণত আমরা স্কিন বায়োপসি করলেই সাধারণত রোগটা কনফার্ম হয়। আর সোরিয়াসিসের ক্লাসিক কিছু হিস্টোপ্যাথোলজিক্যাল প্রেজেন্টেশন আছে। আদার রিলেভেন্ট ইনভেস্টিগেশনস কখনো কখনো আমরা করে থাকি to exclude the differential diagnosis as well as for the therapeutic purpose. আমরা যদি হিস্টোপ্যাথোলজিক্যাল ফাইন্ডিংস দেখি সোরিয়াসিসের ক্ষেত্রে, দিস আর দা, এটা হলো স্কিনের লেয়ার, এটা স্কিনের আপার লেয়ার এপিডার্মিস, এটা পুরাটাই এপিডার্মিস। এখানে যদি আমরা দেখি, এটাকে বলা হয় রেটিরিজেস। যারা হিস্টোপ্যাথোলজি সম্পর্কে কিছুটা আইডিয়া আছে তারা বুঝতে পারবেন। এই যে লংগিটিউডিনাল টেস্ট টিউব লাইক রেটিরিজেস পাওয়া যায়। আর এই লেফট সাইডের ফটোগ্রাফটাতে আমরা যদি দেখি, এটা হলো স্ট্র্যাটাম কর্নিয়াম। এই স্ট্র্যাটাম কর্নিয়ামের মধ্যে এখানে ছোট ছোট অনেকগুলি সেল আছে, এগুলি হলো নিউট্রোফিল। এই যে এগ্রিগেটেড বা একুমুলেটেড নিউট্রোফিল ইন দ্য স্ট্র্যাটাম কর্নিয়াম, এটাকে বলা হয় মাইক্রোঅ্যাবসেস। দিস ইজ Monro's microabscess and it is the hallmark of the diagnosis, histological diagnosis of psoriasis. So histological features are very important regarding the confirmation of the diagnosis. Then other relevant investigations accordingly আমরা করি। Now after confirmation of the diagnosis, এখন ম্যানেজমেন্ট। আমরা জানি আমরা সাধারণত যে কোনো ডিজিজ ম্যানেজ করার জন্য আমরা এই মেজারগুলি নিয়ে থাকি, জেনারেল মেজার্স, টপিক্যাল, সিস্টেমিক এন্ড ফটোথেরাপি। পার্টিকুলারলি সোরিয়াসিসের ক্ষেত্রে ফটোথেরাপি খুব ইম্পর্টেন্ট একটা ট্রিটমেন্ট অপশন। সো জেনারেল মেজার্স কি? জেনারেল মেজার্স প্রথমেই পেশেন্টকে রিএশিওর করা, কাউন্সেল করা যে আসলে এটা কি ডিজিজ, এক্সপ্লেন করা যে দিস ইজ এ ক্রনিক ডিজিজ, দিস ইজ নট কিউরেবল, দিস ইজ কন্ট্রোলেবল ডিজিজ like diabetes, hypertension and all other chronic disease. So this is very important. And then avoid all predisposing factors. আমরা জানি, অলরেডি আলোচনা করেছি, ট্রমা থেকে যাতে অ্যাভয়েড মানে সেফ থাকে। তারপরে স্মোকিংটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে, অ্যালকোহল অবশ্যই অ্যাভয়েড করতে হবে। কিছু রেস্ট্রিক্টেড ড্রাগ আছে, সেই ড্রাগগুলিকে কোনোভাবেই ইউজ করা যাবে না। এবং স্ট্রেস, ডেফিনেটলি স্ট্রেস রিডিউস করার জন্য যা প্রয়োজন আমাদের সেটা করা লাগবে। So considering general measures, these are the important issues. সুতরাং এই জায়গাটায় আমাদেরকে অবশ্যই খুব গুরুত্ব দিতে হবে। অনেক সময় আমরা এজ এ ফিজিশিয়ান এই জায়গাগুলি আসলে খুব বেশি ফোকাস করি না, অ্যাভয়েড করি, বাট ইট শুড নট, ইন পার্টিকুলারলি ইন দ্য ক্রনিক ডিজিজ, যেখানে দীর্ঘদিন রোগীকে ট্রিটমেন্ট দিতে হবে। এই জায়গাটায় অবশ্যই আমাদেরকে একটু প্রপারলি কাউন্সিলিং করতে হবে। কাউন্সিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট।
এবং ডিজিজ প্রসেস সম্পর্কে বলাটাও খুব গুরুত্বপূর্ণ। টপিক্যাল মেজার্স এর মধ্যে সাধারণত সোরিয়াসিসে আমরা ময়েশ্চারাইজার ব্যবহার করতে বলি ইমোলিয়েন্টস, কখনো কখনো স্যালিসাইলিক অ্যাসিডের কম্বিনেশন দেই, ভিটামিন ডি, কোল্টার, এগুলি সব টপিক্যাল প্রিপারেশন পাওয়া যায়। ক্যালসিনিউরিন ইনহিবিটর, স্টেরয়েডটাকে আমরা কিন্তু সবার শেষে রেখেছি, সাধারণত আমরা স্টেরয়েড খুব একটা ইউজ করি না, খুব রেয়ারলি, এক্সটেন্সিভ কেসে তো মোটেও না। সেক্ষেত্রে ময়েশ্চারাইজার বা ইমোলিয়েন্টস, লিকুইড প্যারাফিন, অলিভ অয়েল, গ্লিসারিন, ভেজলিন, এগুলি হলো গিয়া টপিক্যাল প্রিপারেশনের মধ্যে সবচেয়ে নিরাপদ। এছাড়াও যদি আমরা ইউজ করতে চাই ভিটামিন ডি3 ইউজ করতে পারি, কোল্টার ইউজ করতে পারি, ডাইথ্রানল, এগুলি ইউজ করতে পারি। সো এগুলি এই টপিক্যাল ট্রিটমেন্টের মধ্যে এগুলি খুব ইম্পর্টেন্ট। তারপর সিস্টেমিক ড্রাগ। এখন সিস্টেমিক ড্রাগ আমরা কাদেরকে দিব? টপিক্যাল ট্রিটমেন্ট কিন্তু আমরা সকল সোরিয়াসিসের পেশেন্টের ক্ষেত্রে অ্যাডভাইস করবো, কিন্তু সিস্টেমিক ড্রাগ কিন্তু সবার ক্ষেত্রে অ্যাডভাইস করবো না। বিশেষ করে মাইল্ড সোরিয়াসিস, যাদের লেস দেন 10% বডি সার্ফেস এরিয়া ইনভলভমেন্ট আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত সিস্টেমিক অ্যাডভাইস করি না। সো এইসব ক্ষেত্রে মডারেট টু সিভিয়ার কেস, অর্থাৎ মোর দেন 10% যদি বডি সার্ফেস এরিয়া ইনভলভমেন্ট হয়, অথবা পামো প্লান্টার ইনভলভমেন্ট হয়, অথবা এমন কোনো পার্টে আমাদের ইনভলভমেন্ট হইলো যেখানে তার লাইফ নর্মাল যে অ্যাক্টিভিটি সেটা হ্যাম্পার করছে, যেমন পামো প্লান্টার ইনভলভমেন্ট, সেখানে হয়তো 10%-এরও কম ইনভলভমেন্ট হচ্ছে, কিন্তু এই জায়গায় আমরা সিস্টেমিক ড্রাগ ইউজ করব। অর্থাৎ মডারেট টু সিভিয়ার সোরিয়াসিস, যেখানে মোর দেন 10% বডি সার্ফেস এরিয়া ইনভলভমেন্ট হবে, এন্ড পামো প্লান্টার সোরিয়াসিস, যেখানে রোগীর নর্মাল অ্যাক্টিভিটিসকে হ্যাম্পার করবে, সে স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না, এইসব ক্ষেত্রে আমরা সিস্টেমিক ড্রাগ ব্যবহার করব। এবং মিথোট্রেক্সেট ইজ দ্য ড্রাগ অফ চয়েস। কখনো কখনো আমরা রেটিনয়েডস ইউজ করি, বিশেষ করে পাস্টুলার সোরিয়াসিসের ক্ষেত্রে এসিট্রেটিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস। এছাড়াও ক্যালসিনিউরিন ইনহিবিটারস সাধারণত আমাদের দেশে ওরাল ফর্মে পাওয়া যায় না। অ্যাজাথায়োপ্রিন, এটাও খুব বেশি ইউজ করা হয় না। বায়োলজিক্সটা হলো বর্তমানে সর্বাধিক ব্যবহৃত মেডিসিন, বিশেষ করে ডেভেলপ কান্ট্রিতে, ইউএস, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান কান্ট্রিতে। আপনারা জানেন বায়োলজিক্স খুব কস্টলি ড্রাগ, বাট ইট ইজ এ ভেরি ডিজিজ স্পেসিফিক ড্রাগ, যার কারণে এই বায়োলজিক্স এর রেসপন্স কিন্তু অনেক ভালো। সেদিক দিয়ে বিবেচনা করে ডেভেলপ কান্ট্রিগুলিতে খুব রুটিনলি বায়োলজিক্স ব্যবহার করা হয়, বাট আমাদের দেশের মতো দেশে যেখানে ফাইন্যান্সিয়াল স্ট্রেইন আছে, সবার পক্ষে হয়তো এফোর্ড করা সম্ভব না, কিন্তু বায়োলজিক্স এর ব্যবহার কিন্তু আমাদের দেশে শুরু হয়েছে। এবং আরো দুটো ড্রাগের কথা বলতে চাই, নতুন এসেছে। একটা হলো এপ্রিমিলাস্ট, যেটাকে ফসফোডাইএস্টারেজ 4 ইনহিবিটর বলছে, আর একটা হলো জ্যাক ইনহিবিটর, স্টোফাসিরিনিব। বিশেষ করে সোরিয়াটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে নতুন ড্রাগ হিসাবে ভালো, আমরা শুরু করেছি ব্যবহার করা, এবং এখন পর্যন্ত মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। তো সবকিছুর উপরে মিথোট্রেক্সেট ইজ দ্য বেস্ট ড্রাগ, এটা যদি আমরা বলি। আর ফটোথেরাপির যে বিষয়টা, ফটোথেরাপির মধ্যে ন্যারোব্যান্ড আল্ট্রাভায়োলেট বি ইজ দ্য ভেরি সেফ ড্রাগ। বিশেষ করে আমরা পামো প্লান্টার সোরিয়াসিসের ক্ষেত্রে খুব ভালোভাবে আমরা এই ফটোথেরাপিটা অ্যাডভাইস করতে পারি, এবং এটা খুব ভালো কাজ করে। ফটোথেরাপি সাধারণত 3 থেকে 6 মাস মিনিমাম দিতে হয় রেসপন্স দেখার জন্য, সপ্তাহে 2 থেকে 3 দিন। এবং এই ফটোথেরাপিটা একটা সময় ছিল যে আসলে হসপিটালে বা সেন্টারে এসে দিতে হতো, এখন কিন্তু হোম ফটোথেরাপির অপশন আছে। সুতরাং সপ্তাহে 2 দিন রোগীদের জন্য 6 মাস একটানা আসা অনেক সময় কঠিন হয়ে যায়, সেজন্য এখন হোম ফটোথেরাপির অপশনটাও চলে আসছে। সুতরাং যারা আসলে আসা যাওয়া করতে অসুবিধা হয়, তাদের ক্ষেত্রে এই হোম ফটোথেরাপিটাও কিন্তু ভালো কার্যকর। মিথোট্রেক্সেট নিয়ে আমরা যদি কিছু কথা বলি, মিথোট্রেক্সেট সাধারণত আমরা মডারেট টু সিভিয়ার সোরিয়াসিস অথবা সোরিয়াটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা 7.5 মিলিগ্রাম পার উইক দিয়ে শুরু করি, এবং এটা সর্বোচ্চ 50 মিলিগ্রাম পার উইক পর্যন্ত আমরা দিতে পারি। এবং অবশ্যই ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিতে হয়, কারণ আপনারা জানেন মিথোট্রেক্সেটে জিআই আপসেট হয়, এন্ড জিআই আপসেটকে কাউন্টার করার জন্য বেসিক্যালি ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দেওয়া হয়। রেসপন্সটা মিথোট্রেক্সে শুরু করার পরে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগে রেসপন্সটা পাওয়ার জন্য, এবং অবশ্যই দেওয়ার পূর্বে বেজলাইন ইনভেস্টিগেশন করতে হয়, এবং বেজলাইন ইনভেস্টিগেশনের পরে ট্রিটমেন্ট স্টার্ট করার পরে ফলো আপ ইনভেস্টিগেশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। বায়োলজিক্স, যেটা নিয়ে আলোচনা করছিলাম, বায়োলজিক্সটা আসলে সোরিয়াসিক ডিজিজের ক্ষেত্রে এখানে স্পেসিফিক টাইপ অফ ইমিউন সেল, যেটা আমি বলছি যে স্পেসিফিক সেলগুলিকে বা স্পেসিফিক যে এটাকে আমরা কি বলবো সাইটোকাইন, সেগুলিকে ব্লক করে। এখানে আমরা যদি একটু বলি যে স্পেসিফিক প্রোটিন মধ্যে হলো টিএনএফ আলফা, ইন্টারলিউকিন 17, ইন্টারলিউকিন 12, 23। সো অনেক অনেক বায়োলজিক্স কিন্তু এখন বাজারে চলে আসছে, এবং প্রতি মাসে আমরা দেখছি যে নতুন নতুন বায়োলজিক্স আসছে।
এবং আনলাইক জেনারেল ইমিউনোসাপ্রেসেন্টস দ্যাট সাপ্রেসেস দ্য এন্টায়ার ইমিউন সিস্টেম, বায়োলজিক্সের সুবিধা হলো এটা টোটাল ইমিউন সিস্টেমকে কিন্তু সাপ্রেস করে না, যেটা কনভেনশনাল যে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ গুলি আছে এটা অ্যাজ এ হোল টোটাল ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে। কিন্তু বায়োলজিক্সের ক্ষেত্রে সুবিধা হলো এটা পার্টিকুলার একটা টার্গেট সেলের উপর কাজ করে, যার কারণে টোটাল বডির ইমিউন সিস্টেম কিন্তু হ্যাম্পার্ড হয় না। এটা হলো বায়োলজিক্সের সবচেয়ে বড় বেনিফিট। সেই জন্য বায়োলজিক্স কিন্তু সোরিয়াসিস চিকিৎসা এবং অন্যান্য ডিজিজ ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি জনপ্রিয়তা লাভ করছে এবং সামনের দিকে ডেফিনেটলি এটার ব্যবহার আরো অনেক বাড়বে। সমস্যা একটাই, এখন পর্যন্ত এটা অনেক বেশি ব্যয়বহুল ড্রাগ, হয়তো ভবিষ্যতে এটার প্রাইসটা সাধারণ মানুষের প্রায় সীমার মধ্যে চলে আসবে। তার মধ্যে সোরিয়াসিসের সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে কার্যকর যে ড্রাগটা সেটাকে আমরা সেকুকিনিউম বলতে পারি। ওসেন্টিক্স আমাদের দেশে এটা পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল। সো এগুলি সাধারণত শুরু করতে হয় 0, 1, 2, 3, 4 দেন এভরি 2 উইকস ইন্টারভ্যাল 3 to 6 months। বলা হয় যে একটা কোর্স যদি করা হয় রোগী অন্তত 6 মাস থেকে 5 বছর পর্যন্ত ডিজিজ ফ্রি থাকতে পারে। সো ডেফিনেটলি যাদের ফাইন্যান্সিয়াল এবিলিটি আছে তাদের জন্য এটা খুব ভালো একটা ড্রাগ, এবং যেহেতু এটা টোটাল ইমিউন সিস্টেমকে সাপ্রেস করছে না, স্পেসিফিক জায়গায় এটা কাজ করছে, সেই জন্য ডেফিনেটলি এটা সাইড ইফেক্ট অনেক কম। তবে বায়োলজিক ব্যবহারের ক্ষেত্রে একটা টেস্ট আমাদের রুটিনলি অবশ্যই করতে হবে, পেশেন্টের কোনো টিবি আছে কিনা, হিডেন টিবি, তাই জন্য কোয়ান্টিফারেন্ট গোল্ড টেস্ট আমরা করে নিই, রুটিন অন্য টিবি টেস্টগুলি করে টিবিটা এক্সক্লুড করে নিতে হয়। সো আদার যে মেডিকেশনস গুলি আছে সেটা যদি আমরা দেখি, আচ্ছা, সোরিয়াসিসের সাথে অনেক সময় অ্যাসোসিয়েট কিছু ডিজিজ কন্ডিশন থাকে, বিশেষ করে আমাদের কাছে অনেক সময় সোরিয়াসিস রোগীরা যখন আসে, সিভিয়ার সোরিয়াসিস, তার ডায়াবেটিস আছে, ডায়াবেটিস আনকন্ট্রোল আছে। সো এই ধরনের সিচুয়েশনে অনেক সময় আমরা যেখানে টপিক্যাল স্টেরয়েড ইউজ করতাম আমরা চেষ্টা করি অ্যাভয়েড করার জন্য, এবং অবশ্যই এই রোগীরা যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। ফাঙ্গাল ইনফেকশন নিয়ে অনেক সময় দেখা যায় সোরিয়াসিসের রোগীরা আসে, সেই ক্ষেত্রে অবশ্যই সোরিয়াসিস চিকিৎসার পাশাপাশি তাদেরকে অ্যান্টিফাঙ্গাল দিতে হবে। তবে এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তাদেরকে কখনোই আমরা টার্বিনাফিন দিব না, তাদেরকে অ্যাজল গ্রুপের ড্রাগ দিব, হয় ফ্লুকোনাজল আর ইট্রাকোনাজল দিয়ে তাদেরকে আমরা চিকিৎসা করব। এছাড়া হাইপারটেনশন পেশেন্ট থাকতে পারে, সিকেডি, সিএলডি পেশেন্ট, সাইকোসিস, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই আমরা ডোজ অ্যাডজাস্ট করতে হবে এবং আমাদেরকে রেনাল ফাংশন বা লিভার ফাংশন দেখতে হবে, এবং যেসব ড্রাগগুলির সাইটো হেপাটোটক্সিসিটি বা নেফ্রোটক্সিসিটি আছে এই ড্রাগগুলিকে বেটার অ্যাভয়েড করে অন্য ড্রাগ ইউজ করতে হবে যারা হেপাটিক অর রেনাল ফ্রেন্ডলি ড্রাগ। আর কোমরবিড কন্ডিশন আমরা জানি সোরিয়াসিসের সাথে কিন্তু কোমরবিড কন্ডিশনস থাকে, psoriatic arthritis, inflammatory bowel disease, psychological and psychiatric disorder, uveitis. These are the classic comorbid conditions, but emerging comorbid conditions are metabolic syndrome. Psoriasis patient invariably এখন metabolic syndrome develop করতেছে। আমরা জানি metabolic syndrome এর কম্পোনেন্ট গুলি। Cardiovascular disease, they are very much prone to develop cardiovascular disease, atherosclerotic disease, lymphoma, sleep apnea, osteoporosis, Parkinson's, celiac and erectile dysfunction. এই কন্ডিশনগুলি সোরিয়াটিক পেশেন্টের ক্ষেত্রে সাধারণ পিপলের তুলনায় অনেক বেশি থাকে। সো এই জিনিসগুলি আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যখন আমরা ডিজিজ ট্রিটমেন্ট করবো। বিশেষ করে সোরিয়াসিস পেশেন্টরা কিন্তু সিভিয়ার সাইকোলজিক্যাল আপসেট বা ডিপ্রেশনে ভোগে, সেজন্য তাদের ওই পার্টটাতে কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, যেহেতু একটা ক্রনিক ডিজিজ অনেক সময় পেশেন্টদের সুইসাইডাল টেন্ডেন্সিও ডেভেলপ করে। যেহেতু এখানে এটা একটা দীর্ঘমেয়াদী রোগ, এখানে ফলো আপটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদেরকে আমরা সিস্টেমিক ড্রাগ দিচ্ছি। সিস্টেমিক ড্রাগ বলতে সাইটোটক্সিক ড্রাগ, ডিজিজ মডিফাইং ড্রাগ অথবা যদি বায়োলজিক দেই, তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু ট্রিটমেন্টের ডিউরিং ট্রিটমেন্ট, ইভেন আফটার ট্রিটমেন্ট আমাদের কিন্তু ফলো আপে রাখতে হবে, কারণ মেডিসিনের সাইড ইফেক্ট হচ্ছে কিনা অথবা মেডিসিনটা প্রপারলি রেসপন্স করছে কিনা, হ্যাঁ, এবং এই মেডিসিনের আমাদের হেমাটোলজিক্যাল কোনো প্রবলেম হচ্ছে কিনা, এই জিনিসগুলি কিন্তু অবশ্যই আমাকে দেখতে হবে। যদি কোনো কারণে ডোজ অ্যাডজাস্ট না হয়, ডোজের রেসপন্স না করে, ডোজ বাড়াতে হবে, কখনো আমাদের সাইড ইফেক্ট হয় সেই মেডিসিনটা চেঞ্জ করে অন্য মেডিসিনে যেতে হবে, সেই বিষয়গুলোর জন্য ফলো আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সাধারণত আমরা 1 থেকে 2 মাস পর পর ফলো আপ করে থাকি।
কমপ্লিকেশনস সোরিয়াসিসের ক্ষেত্রে একিউট কমপ্লিকেশন পাস্টুলার সোরিয়াসিস সেটা অলরেডি আমরা দেখাইলাম। যে দুটা কমনলি কমপ্লিকেশনস আমরা পাই। ক্রনিক কমপ্লিকেশনের মধ্যে যেটা বললাম ডিপ্রেশন, এই ধরনের রোগীরা কিন্তু ডিপ্রেসিভ ইলনেসে ভোগেন এবং তাদের ইনসিডেন্স অফ ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবেসিটি বেশি হয়, যেটা আমি আগে বলেছি। এবং ডেফিনেটলি সোরিয়াসিস is also an autoimmune disease. সুতরাং আদার যে অটোইমিউন ডিজিজগুলি আছে এসএলই, অ্যালোপেশিয়া এরিয়াটা সোরিয়াসিস পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু হওয়ার পসিবিলিটিস বেশি থাকে। So prognosis actually এটা হলো benign একটা ডিজিজ, বাট ইট ইজ এ ক্রনিক ডিজিজ, an inflammatory disease, এবং এটার অ্যাকচুয়ালি প্রেডিক্ট করা অনেক সময় খুব ডিফিকাল্ট হয়ে যায়। কখন এটার আউটব্রেক হবে, কত সময় এটা চলবে, কখন ফ্লেয়ার হবে, কখন আবার রেমিশন হবে, সামটাইমস ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট। সেই জন্য রেগুলার ফলো আপে রাখা এবং প্রগনোসিস অফ দ্য ডিজিজ ইজ দ্য সেম অ্যাজ দ্য জেনারেল পপুলেশন এক্সেপ্ট ইন কেসেস হোয়ার অ্যাসোসিয়েটেড কার্ডিওভাস্কুলার রিস্ক। তো একটা নর্মাল পেশেন্টের যদি সোরিয়াসিস হয়, তার যদি আদার কোনো কোমরবিড কন্ডিশন না থাকে, ডেফিনেটলি তার নর্মাল যে লাইফ এক্সপেক্টেন্সি সোরিয়াসিসের জন্য কিন্তু এটা হ্যাম্পার হবে না। কিন্তু যদি এই সোরিয়াসিস পেশেন্টের কার্ডিওভাস্কুলার যদি কোনো ইভেন্ট থাকে, তাহলে এই ধরনের পেশেন্টের কিন্তু ডেফিনেটলি তাদের প্রগনোসিস কিন্তু অন্যান্য পেশেন্টের তুলনায় কিন্তু ব্যাড। যে কোনো সময় তাদের একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তাদের ডেথ হতে পারে, তাদের লাইফ এক্সপেক্টেন্সি কম হতে পারে, জটিলতা অনেক বেশি হতে পারে। However, the quality of life of the patient with extensive lesion or during flare can be significantly affected. সেই জন্য সোরিয়াসিসের পেশেন্টদের যখন আমরা ট্রিটমেন্ট করব, তাদেরকে একটু বেশি সময় দেওয়া উচিত, বিশেষ করে প্রপার কাউন্সিলিং করা, তাদের কথাগুলি শোনা, তাদের যদি আমরা একটু কমফোর্টের জায়গায় দেই, একটু হোপ দেই, এবং একটু যদি ফলো আপে আমরা নিয়মিত রাখি এবং তাদেরকে যদি মোটিভেট করি, যারা তারা ফলো আপে আসেন, ওষুধগুলি ঠিক মতো খায়, তাহলে কিন্তু এই ধরনের রোগীদেরকে আমরা মোটামুটি একটা হেলদি এবং নর্মাল লাইফের একটা ব্যবস্থা আমরা করতে পারি। এবং এই ধরনের যদিও সকল পেশেন্টের ক্ষেত্রে একটা টেন্ডেন্সি আছে, রোগ একটু ভালো হলে তার দেখা যায় তারা ফলো আপটা করে না। তো এই ক্ষেত্রে এটা কিন্তু একটু বিপজ্জনক হবে যদি একটা সোরিয়াসিসের পেশেন্ট যে মিথোট্রেক্সেট পাচ্ছে অথবা আদার ডিজিজ মডিফাইং ড্রাগ পাচ্ছে, সে যদি টাইমলি ফলো আপ না করে, ইচ্ছা মতো যদি সে ওষুধ খায়, ডেফিনেটলি তার কিন্তু অ্যাডভার্স ইফেক্ট হওয়ার পসিবিলিটিসটা অনেক বেশি থাকে। তো সেই জন্য তাদের ক্ষেত্রে আমি মনে করি অ্যাজ এ ফিজিশিয়ান আমাদের একটু বেশি সময় নিয়ে তাদের কাউন্সিলিং করা, প্রপার কাউন্সিলিং করা, এবং তাদেরকে যদি আমরা প্রপারলি ফলো আপে রেখে চিকিৎসা দেই, তাহলে কিন্তু তারা অলমোস্ট নর্মাল লাইফ লিড করতে পারে সোরিয়াসিস রোগীরা। আর এখন যেহেতু আধুনিক অনেক ট্রিটমেন্ট চলে আসছে, কারোর যদি মানে অর্থনৈতিক সামর্থ্য ভালো থাকে, তাহলে অবশ্যই তাদের জন্য আমরা বায়োলজিক্স অ্যাডভাইস করবো। বায়োলজিক্স ডেফিনেটলি ইজ এ ভেরি গুড ড্রাগ, যেটা 6 মাস থেকে 5 বছর পর্যন্ত রোগীকে ডিজিজ ফ্রি রাখতে পারে। সো রিগার্ডিং সোরিয়াসিস সংক্ষেপে আপনাদের সাথে চেষ্টা করলাম কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য। আশা করি কিছুটা হলে আপনাদের উপকার হয়েছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার এই লেকচারে আমার সাথে থাকার জন্য এবং আমার লেকচার শোনার জন্য। প্রশ্ন উত্তরের জন্য আজকে আর সময় নেই, আমি চেষ্টা করব মেসেঞ্জার বক্সে আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর আমি দিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।